চর্চার স্টুডিওতে স্বাগত। নির্বাচনের পরিবেশ, নির্বাচনের যেই আবহ সেটা নিয়ে আমরা আলাপ করব। আমাদের সঙ্গে আছেন চর্চা সম্পাদক সোহরাব হাসান। সোহরাব হাসান, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। নির্বাচন তো একদম কাছাকাছি, 12 ফেব্রুয়ারি নির্বাচন, দোরগড়ায় বলা যায় একেবারে। তো এই পরিস্থিতিতে আজও একটা ঘটনা ঘটলো, নির্বাচনের পরিবেশ নিয়ে এক ধরনের শঙ্কা কিন্তু আছে। তো আজও দেখা গেল যে এনসিপি নেতা ঢাকা ৮ আসন থেকে তিনি নির্বাচন করছেন, তার উপরে ডিম ছুঁড়ে মারা বা তাকে হেনস্থা করার এক ধরনের চেষ্টা হলো, আক্রান্ত হলেন তিনি, একদম সোজা বাংলায় বললে। তো এই ঘটনাগুলো বিভিন্ন স্থানে কিন্তু ঘটছে এবং প্রার্থীদের মধ্যে বা জনমনে এক ধরনের আতঙ্ক আছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে। প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা, অনিশ্চয়তা এবং পরাজয় মেনে না নেওয়ার যে প্রবণতা, মনোভাব, আবার অন্যদিকে যে কোনোভাবে জয় ছিনিয়ে নেওয়ার যে আকাঙ্ক্ষা, এসব অনেক কিছু মিলে কিন্তু এই একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। নির্বাচন হবে, নির্বাচনে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে ভোটাররা যে ভোট দেবেন, তার আগে প্রার্থীরা নির্বাচন তাদের পক্ষে প্রচার চালাবেন, যার যার মতো করে চালাবেন। আপনি দেখুন যে এই ঢাকায় যখন আমরা দেখলাম যে একজন প্রার্থী এবং এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি ওই দলের খুবই গুরুত্বপূর্ণ নেতা, তার উপর কিন্তু এই প্রথম নয়, এর আগেও তার উপর পচা ডিম ছুঁড়ে ফেলা হয়েছে, আজকেও এই অঘটন ঘটল এবং এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এখন এটা কে করেছে, কারা করেছেন, তারা অভিযোগ করেছেন যে বিএনপির কর্মী সমর্থকরা করেছেন। আমার মনে হয় বিএনপির পক্ষ থেকে এর একটা ব্যাখ্যা আসা উচিত। ওই প্রার্থীর পক্ষ থেকেও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে নানা রকম বিশুদ্ধকর দেখি, কিন্তু কেন ঢাকা শহরে এই দুইজন প্রার্থী পাশাপাশি তারা জনসংযোগ করতে পারবেন না? কেন একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে তাদের কর্মী সমর্থকদের মধ্যে? এখানে প্রার্থীর যদি ভূমিকা নাও থাকে, কর্মী সমর্থকদের তো ভূমিকা আছেই। কেননা নাসিরউদ্দিন পাটোয়ারি, যিনি এনসিপি তথা 11 দলীয় জোটের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার বিরুদ্ধে হচ্ছে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদের মধ্যে কি সমস্যাটা কি? এই একই আসনে কিন্তু আমরা যদি বলি যে শরীফ ওসমান বিন হাদি, তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, তিনি কিন্তু এই আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং যেদিন 12 ডিসেম্বর অর্থাৎ তফসিল ঘোষণার ঠিক পরদিন, যে সেখানে তিনি এক ধরনের নির্বাচনী গণসংযোগই করছিলেন, সেখানেও তিনি কিন্তু আসলে ওই গণসংযোগ থেকে ফেরার পথেই কিন্তু গুলিবিদ্ধ হন। না, ইনকলাব মঞ্চের নেতা ওসমান শরীফ হাদি, না? জি, তার হত্যাকাণ্ডের বিষয়টি তো এটি সুদূর প্রসারী ঘটনা, মানে অনেক পরিকল্পনা করেই এটি করা হয়েছে। না হলে তফসিল ঘোষণার পরদিনই, এর আগে থেকেই তিনি প্রচার চালাচ্ছিলেন। আর যিনি প্রধান অভিযুক্ত তিনি পলাতক, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। আবার হাদির যে কর্মী সমর্থক এবং তাদের সঙ্গে তার যোগাযোগ, হাদির সঙ্গে তার যোগাযোগ, নির্বাচনী প্রচারে তিনি নেমেছিলেন, সবটা একটা কিন্তু রহস্যজনক, একটা ঘোলাটে ব্যাপার। এবং দেখুন যে সরকার যে তদন্ত করেছে এবং যেভাবে তারা চিহ্নিত করেছে হত্যাকারী বা হত্যার সঙ্গে জড়িতদের, ওসমান হাদির পরিবার কিন্তু তাতে সন্তুষ্ট নয় এবং তারা নারাজি দিয়েছেন। পুরো বিষয়টি একটি সরকারের, বলবো যে সব মিলে সরকার প্রথমত তো ওসমান হাদিকে রক্ষা করতে পারেনি, দ্বিতীয় হচ্ছে তদন্তটাও তারা ভালোভাবে করতে পারেনি, যাতে জনগণ আশ্বস্ত হতে পারে। এই যে আশ্বস্ত হতে না পারার মধ্যেই কিন্তু একটা উত্তেজনা। এখন বলেছেন একই আসনে, সেখানে কি কেউ আবার ওই আসনের যে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস, তিনি যখন ওসমান হাদিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন, তখন তাকেও আবার হেনস্থা করা হয়েছে। এর মধ্যে এই এক ধরনের একগুঁয়েমি কাজ করেছে, এক ধরনের ইগো কাজ করেছে দুই পক্ষের মধ্যেই। আমি জানি না যে কে
করেছে এবং এটা তো এক্ষেত্রে তদন্ত সাপেক্ষ একটা বিষয়। তদন্ত করে খুঁজে বের করতে হবে এবং সেটি অবিলম্বে, কারণ নির্বাচনের আছে মাত্র 2 সপ্তাহ। এর মধ্যে যদি এই ঘটনা চলতে থাকে তাহলে নির্বাচন নিয়ে তো পুরো শুধু একটি আসন না, সারা দেশের নির্বাচনী একটি শঙ্কায় পড়বে, মানুষের মধ্যে এই অস্থিরতা থাকবে। শঙ্কার প্রসঙ্গটা যেহেতু এলোই, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিন্তু বাংলাদেশের এই নির্বাচন খুব গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে সরাসরি বলা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনী পরিবেশকে তারা সরাসরি বলছে ভয়াবহ, এবং এইটার সপক্ষে কিছু তথ্য তারা দিচ্ছে যে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত রাজনৈতিক হত্যার শিকার হয়েছেন 16 জন, এবং খুবই কৌতূহলোদ্দীপক একটা তথ্য হচ্ছে এই 16 জনের মধ্যে 13 জনই হচ্ছে বিএনপির রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে 16 জন নিহত হয়েছেন, এর মধ্যে 13 জনই বিএনপির, এবং এর বাইরে হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন আছেন, আরেকজন শরীফ ওসমান হাদি যার কথা আমরা বললাম এর মধ্যেই, আরেকজন হচ্ছেন একজন যুবলীগের একজন আছেন। তো এই যে জায়গাগুলো, এটা একটা। আরেকটা হচ্ছে যে এই প্রসঙ্গে জনমনে যে শঙ্কা, অর্থাৎ এর মধ্যে 16টি তো রাজনৈতিক নেতাকর্মী হিসেবে হত্যার শিকার হয়েছেন, এটা বলা হচ্ছে, এর বাইরেও আরও অনেক হত্যাকাণ্ড, অনেক সংঘাত হয়েছে। সেটাকে আইনশৃঙ্খলা বাহিনী আসলে সেভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড বলছে না বা সংঘাতের ফল হিসেবে দেখছে, এভাবে দেখছে, কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা আসলে আশ্বস্ত হতে পারছেন, এটা আল জাজিরা বলছে সরাসরি। তো না, শুরু থেকে যে পরিস্থিতি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য থাকা প্রয়োজন সেটি নেই, সরকার সেটি নিশ্চিত করতে পারেনি। এখন সরকার যখন কোনো সমস্যার সামনে থাকে সেটা যদি অস্বীকারই করে যে আইনশৃঙ্খলার সমস্যা নেই, তখন তো এটা উন্নত হওয়ার কোনো সুযোগ থাকে না। সে কারণে প্রথমত সরকারকে স্বীকার করতে হবে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এমন অদ্ভুত যুক্তি ও তথ্য দেন যে মানে এটা অবাক হতে হয়। তিনি বলেছেন যে যারা খোয়া যাওয়া অস্ত্র, লুট হওয়া অস্ত্র এর একটা বড় অংশ উদ্ধার হয়নি। আবার তিনি বলছেন যে এই অস্ত্র নির্বাচনী কাজে ব্যবহার হবে না। তিনি কিভাবে জানলেন যে নির্বাচনী কাজে ব্যবহার হবে না? প্রথমত তিনি এটি উদ্ধার করতে পারেননি। এটা শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয়, পুরো সরকারের ব্যর্থতা। দ্বিতীয়ত হচ্ছে যে নির্বাচনী পরিবেশ হওয়ার কথা, মানে রাজনৈতিক পরিবেশ, আর সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যদি আস্থার সম্পর্ক না থাকে, যদি প্রত্যেকের বিরুদ্ধে বলতে থাকে, এবং সেটি আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি যে এক ধরনের শিষ্টাচার বহির্ভূত, এক ধরনের আক্রমণ করছে, আবার সেই ইঙ্গিতে আবার সরাসরি, তখন উত্তেজনাটা আরও বাড়ে। এই যে রাজনৈতিক নেতারা যখন একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করেন, একে অপরকে মৌখিকভাবে আক্রমণ করেন, তখন বাক্যবাণে জর্জরিত করেন, তখন তাদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যায় এবং তারা অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, যে বেশ কয়েকটি জায়গায় ঘটেছে। এখন যে এই যে কয়টি হত্যার, আপনি 16টি হত্যার যে কথা উল্লেখ করলেন, তার চেয়েও পরিস্থিতি আরও উদ্বেগজনক। কারণ আমরা দেখেছি যে তফসিল ঘোষণার আগেও তো হত্যাকাণ্ড ঘটেছে এবং নির্বাচনী জনসভাই ঘটেছে। এর থেকে সরকার পুরো বিষয়টি যতটা মানে আমলে নেওয়ার কথা ছিল, যতটা এটি গুরুত্ব দেওয়ার কথা ছিল, সেই গুরুত্ব দেয়নি। এখন নির্বাচনে খুব বেশি সময় বাকি নেই। আবার যেটি দেখুন, এই আইনশৃঙ্খলা পরিস্থিতি সুস্থ স্বাভাবিক রাখবে কারা? প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাদের প্রতি প্রতিযোগী রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। প্রত্যেকে বলছে যে এরা অপরের পক্ষ হয়ে কাজ করছে, অপরের দালাল হয়ে কাজ করছে, অপরে ভবিষ্যতে কে ক্ষমতায় যাবে তার হয়ে কাজ করছে। এই যদি মানে তাদের মনোভাব থাকে, এটাই যদি তারা ভেবে থাকেন, তাহলে তো সুষ্ঠু নির্বাচন করা কঠিন। এর আরেকটি উদ্দেশ্য হতে পারে, যারা মনে করেন নির্বাচনে জয়ী হবেন না, তারা চাইবেন যে নির্বাচনের ভোটার উপস্থিতি কম হোক। ভোটার উপস্থিতি কম হলে সন্ত্রাস করা সহজ, একটা অরাজক পরিস্থিতি তৈরি করা সহজ। এখন এটি কারো মনে আছে কি না,
কারো ভিতরে এই ষড়যন্ত্র বা এই তৎপরতা আছে কিনা এটাও খুঁজে বের করতে হবে সরকারকে। এখন নির্বাচন কমিশন, এই নির্বাচন তফসিলের পর তো সব কিছু তার উপর দায়িত্ব। নির্বাচন কমিশনের মধ্যে এক ধরনের আত্মতৃপ্তির লক্ষ্য করা যাচ্ছে। আমি এই জায়গাটায় একটা জিনিস একটু উল্লেখ করতে চাই, এই প্রসঙ্গটা যেহেতু এলোই। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন তিনি হচ্ছে যেদিন বলছেন যে আন্তর্জাতিক কূটনীতিকদের সঙ্গে যখন উনি বসে বলছেন যে নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এইটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এই ধরনের যখন আশ্বাসবাণী শোনাচ্ছেন, ঠিক ওই সময়ে বা ওই দিনই লালমনিরহাটে এই ভোটের প্রচার নিয়ে সংঘাত হলো, 20 জন আহত হলো। এবং এই যে পরিস্থিতি বারবার করে তারা আশ্বস্ত করছেন যে 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9 লাখ সদস্য থাকবেন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর 1 লাখের বেশি সেনা সদস্য মাঠে থাকবেন। এই যখন 42,000-এর উপরে কেন্দ্র, এই কেন্দ্রগুলোতে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এবং প্রতি কেন্দ্রে মোটামুটি বলা যায় যে 15 জন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সম্ভব। এই যখন পরিস্থিতি, এটা যখন ওনারা বিবরণ দিচ্ছেন, তখন আমরা দেখছি ঢাকার বাইরে থেকে সংঘাত ক্রমেই ঢাকার ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ রাজধানীর ভেতরেও আমরা আগারগাঁওয়ে দেখলাম যে বিএনপি এবং জামায়াত মুখোমুখি অবস্থান নিল, তাদের মধ্যে সংঘাত হলো। তার আগে জামাত ইসলামী বিএনপির মধ্যে মিরপুরে সংঘাতের ঘটনা ঘটলো। মিরপুরে সংঘাত হলো, সেখানে 16 জন আহত হলো। তো এই যে 16 জন আহত হলো, সিরাজগঞ্জে ঘটলো, ঢাকার কেরানীগঞ্জে বিএনপির একজন নেতা হাসান মোল্লা, তাকে 23 জানুয়ারি গুলি করে হত্যা করা হলো। এবং এর কিছুদিন আগে জানুয়ারিতেই বিএনপির আরেক নেতা, স্বেচ্ছাসেবক দলের আরেক নেতা, তাকেও হচ্ছে তেজগাঁও কারণবাজার এই জোনে তাকেও গুলি করে হত্যা করা হলো। কিন্তু এই হত্যাকাণ্ড, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডটাকে রাজনৈতিক হত্যা বলছে না প্রশাসন। আরে রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক, নির্বাচনকে কেন্দ্র করে হোক বা নির্বাচনের বাইরের ঘটনায় হোক, মানুষ তো নিরাপত্তাহীনতায় আছে। এবং যখন এরকম পরিস্থিতি, এরকম উদ্বেগজনক পরিস্থিতি, তখন তো মানুষ ভোট কেন্দ্রে যাবে না। একটি হচ্ছে যে এই নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না, সব দল এই নির্বাচনে অংশ নিতে পারছে না। সেক্ষেত্রে যাদের পক্ষ থেকে কি বলে বাধাটা আসার কথা ছিল, তাদের পক্ষ থেকে তেমন বাধা আসেনি। যেমন নির্বাচনে অংশ নিতে পারেনি বা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন ঠেকানোর কথা বলেনি। তাদের নেতৃত্ব বলেছে নির্বাচন বর্জন করো, বয়কট করো, অর্থাৎ ভোট কেন্দ্রে যেও না। এটি এক ধরনের, তাও বলবো যে মন্দের ভালো, যে তারা নির্বাচন ঠেকাতে চায়নি। কারণ আমরা অতীতে অনেক নির্বাচন ঠেকানোর অনেক চেষ্টা দেখেছি, কিন্তু নির্বাচন ঠেকানো যায় না। আপনি সেটা 15 ফেব্রুয়ারি নির্বাচন বলুন আর 24-এর আমিডামি নির্বাচন বলুন, নির্বাচন হয়েই যায়। এবং আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে, তার মানে বিগত 3টি নির্বাচনকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছে। প্রশ্ন হলো যে নির্বাচন কেন? নির্বাচন হচ্ছে জনগণ তার প্রতিনিধি বাছাই করার উন্মুক্ত সুযোগ পাবে নির্ভয়ে। এখন এমন যে পরিস্থিতি, আপনি যেসব ঘটনা উল্লেখ করলেন, এবং এটা যদি বাড়তে থাকে তাহলে সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা? সংখ্যালঘুরা, ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু এবং নারী ভোটাররা। তারা ভোট কেন্দ্রে যেতে ভয় পাবেন। এবং তাহলে যাদের উদ্দেশ্য আছে যে ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই অথবা জবরদস্তি করা, তাদের জন্য একটা অভয় অরণ্য হয়ে যাবে। আমরা তো এই নির্বাচনে সেটি চাই না, সরকারও চায় না। কিন্তু সরকার কেন জানি তার মধ্যে একটা আত্মতৃপ্তি বোধ আছে, একটা শৈথিল্য আছে। এই শৈথিল্য থাকার পরিণাম কি হবে? দেখুন, যে আল জাজিরা যে রিপোর্ট করেছে, আল জাজিরা তো কারো দালাল না, কারো পক্ষে না, বিএনপিরও না, জামাত ইসলামীরও না, বা অন্য দলেরও না। তারা যখন এই উদ্বেগ প্রকাশ করেছে এবং যে চিত্র তুলে ধরেছে, এরপর সরকারের মধ্য থেকে কোনো বোধোদয় হয়েছে বলে মনে হয় না। অর্থাৎ সরকার এটিকে খুব গুরুত্বের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এখন ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হলো, যে দলের নেতাকর্মীদের ধরা হবে, যাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে, তারা বলবে যে এরা অন্য পক্ষের হয়ে কাজ করছে। সরকারের প্রথম থেকে যে ভুলটি হয়েছে সেটা হচ্ছে এ ধরনের নির্বাচনের বৈধ অস্ত্রও কিন্তু জমা নেওয়া হয়, কিন্তু এবার কোনো বৈধ অস্ত্র জমা নেওয়া হয় না। আর সরকার নিরাপত্তা দিয়েছে কাদের? প্রার্থীদের। যে প্রার্থীরা যদি চান তারা বন্দুক নিতে পারবেন, তারা আগ্নেয়াস্ত্র নিতে পারবেন। কিন্তু প্রার্থীর বাইরে সাধারণ মানুষের নিরাপত্তা কে দেবে?
সাধারণ মানুষের সাধারণ মানুষ তো নিরাপদ বোধ করছে না। প্রার্থীদের গানম্যান দেওয়া তো এভাবেও ইন্টারপ্রেট করা যায় যে আসলে সরকার তার নিরাপত্তার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে নিজেই সন্দিহান, যে কারণে ব্যক্তির নিরাপত্তা ব্যক্তির হাতে ছেড়ে দেওয়ার এক ধরনের বিষয়। কারণ এবার সর্বোচ্চ সংখ্যক আবেদন জমা পড়েছিল, 2,500-এর মতো প্রার্থী আছেন, তাদের সর্বোচ্চ সংখ্যক এবার আবেদন করেছেন গানম্যানের জন্য। অর্থাৎ প্রার্থীদের তরফ থেকেও সরকারের নিরাপত্তা ব্যবস্থার উপরে আস্থা নেই, এবং শেষ পর্যন্ত 2,500-কে দেওয়া হয়নি, কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যক 100-র নিচে তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে, গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। সেক্ষেত্রে এটা কি প্রকারান্তরে মেনে নেওয়া না যে আমি আসলে তোমার নিরাপত্তা দিতে পারছি না? এবং এটা তো এই বার্তাও দেয়, আপনি যেটা বললেন যে সাধারণ মানুষ যারা ভোট কেন্দ্রে যাবে তাদের নিরাপত্তা, আসলে সেই প্রশ্নটা আসলে বড় হয়ে উঠছে। পুরো বিষয়টি গোলমেলে। এখন সরকারের প্রস্তুতিতে ঘাটতি আছে, সরকারের পদক্ষেপে ঘাটতি আছে, এবং সরকার রাজনৈতিক দলগুলোকে নিয়ে নির্বাচন করছে বা যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের মধ্যে আস্থার মনোভাব প্রকাশ করতে পারে না। তারা একে অপরের বিরুদ্ধে যেমন বিষোদ্গার করছে, আবার সরকারের যে ব্যবস্থা তাতেও আস্থা রাখতে পারছে না। ফলে এক ধরনের আমরা কি বলে শঙ্কার মধ্যেই আছি। আগে শঙ্কাটা ছিল যে ভোট হবে কি হবে না, এখন সংখ্যাটা কিন্তু ভোট কেমন হবে, মানে মানুষের মধ্যে কিন্তু এই প্রশ্নটি আছে এখন সেখানে। এবং ভোটার যদি ভোট কেন্দ্রে উপস্থিতি কম হয়, তার দায় কিন্তু সরকারকে নিতে হবে। কারণ সরকার বলছে যে ইতিহাসের সেরা নির্বাচন করবে, এই নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে। কিন্তু এই নির্বাচন কি দৃষ্টান্ত হয়ে থাকবে? সত্যিই কি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে? আমরা এখনও পর্যন্ত তার লক্ষণ দেখছি না। যে কয়দিন বাকি আছে এর মধ্যে যদি সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, এবং সেটা শহর, গ্রাম, প্রত্যন্ত এবং কেন্দ্রে পর্যন্ত। এমন একজন রাজনৈতিক বিশ্লেষক এই কথাও বললেন যে তার এলাকায় কোনো আওয়ামী লীগ কর্মীর বাড়িতে কোনো প্রার্থী গেলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে তাকে হুমকি দিচ্ছে, তুমি কেন ওই প্রার্থীর সঙ্গে কথা বললা? মানে এই ধরনের পরিস্থিতি কিন্তু একদম সরাসরি যে আল জাজিরার প্রতিবেদনের কথাটা বারবার আসছে, এবং এই সময়টাতে আসলে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ এবং ভবিষ্যতের সরকার কেমন হতে পারে নানা ধরনের বিশ্লেষণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসছে। আপনি জানেন যে ওয়াশিংটন পোস্টও কিছুদিন আগে একটা প্রতিবেদন ছেপেছিল, IRI সেখানেও নিরাপত্তা কনসার্ন প্রকাশ করা হয়েছে। এই ধরনের অনেকগুলো ইস্যু আছে, কিন্তু আল জাজিরার ওই প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের এক নেতা এবং বিএনপির পক্ষ থেকে বিএনপির এক নেতা, তাদের দুপক্ষের কনসার্ন জানিয়েছেন। জামায়াতের বক্তব্য হচ্ছে তাদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে, বিএনপির পক্ষ থেকে ভয় প্রদর্শন করা হচ্ছে, এবং তাদের নারী কর্মীরা যখন বিভিন্ন ঘরে ঘরে যাচ্ছেন তখন তাদের উপরে হামলা করা হচ্ছে। মিরপুরের যে ঘটনা আমরা মাঝখানে আলাপ করলাম, সেখানে নারীদের উপরে হামলার অভিযোগেই কিন্তু এই সংঘাতটি হয়েছিল। উল্টো দিকে বিএনপি বলছে যে জামায়াত ঘরে ঘরে গিয়ে NID নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহের মতো করে বেআইনিভাবে তথ্য সংগ্রহ করছে ভোটারদের। দ্বিতীয় হচ্ছে টার্গেট কিলিং করছে, এবং এইটার সপক্ষে কিন্তু একটা তথ্য আছে যে 16 জনের কথা যে রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার 13 জনই বিএনপি। এই জায়গায় একটা অভিযোগের আঙুল, সরাসরি যদিও উল্লেখ করেননি তারা, কিন্তু টার্গেট কিলিংয়ের কথা তারা বলেছেন। এবং জামাতের প্রতি তাদের সুনির্দিষ্ট অভিযোগ আরেকটি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলোতে বিভিন্ন অপপ্রচার চালিয়ে বাস্তবিক যেই পরিবেশ সেখানে উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হয়েছে। না, এই অভিযোগ তো অসত্য নয়। এমনকি জামাত ইসলামী যে অভিযোগ করেছে সেটা তারও কিন্তু ভিত্তি আছে। বিএনপি যে অভিযোগ করেছে তার ভিত্তি তো আছেই, কারণ 16 জনের মধ্যে 13 জনই তাদের নেতাকর্মী। আর নির্বাচনের আগে তারা নিজেদের মারামারিতে তারা নিহত হয়েছে, তাও ভাবার কোনো কারণ নেই। বিষয়টি হচ্ছে যে নির্বাচনের সবচেয়ে ভরসা রাখার কথা জনগণের উপর, ভোটারদের উপর কেউ আস্থা রাখছে না। বিগত সরকারে আমাদের নির্বাচনে ভোটারদের উপর আস্থা রাখেনি। তারা এমন কৌশল নিয়েছে যাতে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে না হয়। আর এই অন্তর্বর্তী সরকারের তো নিজে তো নির্বাচন করছে না, কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় যারা নির্বাচন করছে, অর্থাৎ প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, তারা ভোটারদের প্রতি আস্থা রাখতে পারছে না, যে কারণে তারা যে কোনোভাবে ছলে বলে কৌশলে
ভোটারদের চাপ দিয়ে হোক, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করে হোক, অন্যকে গালাগাল করে হোক, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে হোক, এক ধরনের অস্থির পরিবেশ তৈরি করছে, যেটি আগামী নির্বাচনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এবং এটি কোথায় যাবে আমরা জানি না, যদি সরকার দ্রুত এটি হস্তক্ষেপ করতে না পারে। আমাদের নির্বাচনের যে ইতিহাস বাংলাদেশে, সেখানে প্রতিবারই এই নির্বাচনী সহিংসতা বলে একটা বিষয় আছে, এবং সংবাদ মাধ্যমগুলো নির্বাচনী সহিংসতার একটা টালিও করে, প্রতি বছরই করতে বাধ্য হয় আসলে, যে নির্বাচনের আগে এবং পরে এই দুই পিরিয়ডেই আসলে বিভিন্ন ধরনের সহিংসতা এবং সেখানে প্রচুর মৃত্যু আমাদের দেখতে হয়। এর মধ্যে বিভিন্ন তথ্য আছে। 1991 সালের নির্বাচনে 49 জন, আগে পরে দুই প্রশ্ন মিলিয়ে 49 জন নিহত হয়েছিলেন। 2008-এ একটু কম, সেখানে 21 জন নিহত হন। 2014-তে 142 জন নিহত হন। তো এই যে পরিস্থিতি, এবারের আপনি কি দেখছেন যে এবারের নির্বাচনের যেই পরিস্থিতি এখন আমরা দেখছি, যে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছেন সরাসরি যদি আমি বলি, আর এইবার নির্বাচন আরও 12 তারিখ, আরও 2 সপ্তাহের মতো আছে। তো এই সময়ের মধ্যে বা এর পরে এই পরিস্থিতিটা আসলে কোথায় যেতে পারে? আগেরগুলো কি ছাড়িয়ে যাবে? অনেকেই বলেন যে বাংলাদেশের নির্বাচন একটা উৎসব, কিন্তু আমাদের আপনি যে তথ্য প্রমাণ দিলেন এবং তথ্যপত্র দিলেন, তাতে নির্বাচন উৎসব মনে হয় না, নির্বাচন একটা আতঙ্ক মনে হয়। এবং আপনি তো জাতীয় নির্বাচনের কথা বললেন, বাংলাদেশে স্থানীয় পরিষদের নির্বাচনে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে 200-র বেশি মানুষকে হত্যা করার ঘটনা আছে, উদাহরণ আছে। তো সুতরাং এটা খুবই উদ্বেগের বিষয়। এখন এই উদ্বেগটা কাটানোর দায়িত্ব সরকারের, নির্বাচন কমিশনের। তারা কতটা আমলে নেবে, কতটা তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, সে ব্যাপারে যথেষ্ট সংশয়, সন্দেহ আছে। কারণ তারা যাদের দিয়ে নেবে তাদের উপর আবার রাজনৈতিক দলগুলোর আস্থা নেই। কোনো দলের কোনো নেতা কর্মীকে যদি গ্রেপ্তার করা হয়, ওই দল বলবে যে তারা অন্য দলের হয়ে কাজ করেছে। কেন আমাদের প্রতিযোগী রাজনৈতিক দলগুলো একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করতে পারলো না? কেন তারা এই যে নির্বাচনী প্রচারে যে এক পক্ষ আরেক পক্ষকে বাধা দেয়, কেন বাধা দেবে? যে যার পক্ষে ভোটারদের টানতে চাইবে, তার চেয়ে ভালো কর্মসূচি যদি নিতে পারে তাকে সমর্থন করবে। আর যে কথাটি বলছেন ঘরে ঘরে, এখন এই যে বিএনপি এখন হঠাৎ মনে হলো যে ঘুম থেকে উঠেছে, যে তারা দেখলো জামাতের কর্মীরা ঘরে ঘরে যে না ঘরে যায় প্রচার করতেই পারে, কিন্তু এই বিকাশ নাম্বার নিচ্ছে এবং ন্যাশনাল আইডির নাম্বার নিচ্ছে, ছবি নিচ্ছে, মানে এটি তো তারা অনেক দিন ধরে করেছে বলে অভিযোগ। কিন্তু বিএনপি হঠাৎ তাদের ঘুম ভাঙলো কেন? এটা আগে থেকে নির্বাচন কমিশন স্বীকার করেছে যে এরকম বিকাশ নাম্বার নেওয়ার উদাহরণ, ঘটনা তারা জানতে পেরেছেন। সেখানে ব্যবস্থা নেওয়া, আপনি দেখলেন যে ব্যালট কি বলে, পোস্টাল ব্যালট নিয়ে একটা কেলেঙ্কারি হলো। এখন মানে দেশের ভিতরে যে সরাসরি যে ভোট হবে, সেখানে কোনো রকম হয় কিনা। এখানে আরও একটি বিষয় আছে, যেমন গণভোট নিয়ে। কেউ গণভোটের পক্ষে খুব সোচ্চার, যে হায়ের পক্ষে ভোট দিতে হবে, কেউ নীরব, কেউ বলছে নায়ের পক্ষে ভোট দিতে হবে। এখানে এই সংঘাতের আরেকটি জায়গা হতে পারে, যে যখন গণভোট, কোনো পক্ষ যখন গণভোটে, এবং সরকার সহ বেশিরভাগ রাজনৈতিক দল গণভোটে হায়ের পক্ষে ভোট দিতে বলছে। আবার যেহেতু সরকার এটি বিকল্প দিয়েছে, তুমি হায়ে দিতে পারো, নাও দিতে পারো, যে কোনো নাগরিকের অধিকার আছে তো, যে তারা নায়ের পক্ষে কথা বলতে পারে, ভোটারদের আকৃষ্ট করতে পারে, সেটি তার বিরুদ্ধে প্রচার হতে পারে, কিন্তু তার উপর হামলা হতে পারে না। এবং অনেক জায়গায় কিন্তু নায়ের পক্ষে কথা বলতে যেয়ে মানুষ অপদস্থ হয়েছে। সবটা মিলে আমরা কোনো আশাবাদ দেখি না যে ভোটের যে সুষ্ঠু পরিবেশ থাকবে, এ ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এখন এই সন্দেহ কাটবে কি কাটবে না, এটি নির্ভর করবে সরকার ও নির্বাচন কমিশনের আচরণের উপর, তাদের দৃষ্টিভঙ্গির উপর এবং তাদের কার্যক্রমের উপর। ধন্যবাদ সোহরাব হাসান। নির্বাচন 12 ফেব্রুয়ারি, কিন্তু এই নির্বাচনের আগে এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ, সেটি নিয়ে শঙ্কা রয়ে গেছে। বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে,
দুটি বড় দল বিএনপি এবং জামায়াত বলা যায় যে মুখোমুখি অবস্থান করছে, তারা পরস্পরের দিকে আঙুল তুলছে নানা অভিযোগ নিয়ে। এর মধ্যে কিছু অভিযোগ আমরা আলোচনার মধ্যেই বললাম। প্রশ্ন আসছে, সোহরাব হাসান যেটি বললেন যে যাদের দিয়ে আসলে নিরাপত্তার বিষয়টি সরকার নিশ্চিত করবে তাদের উপর আস্থা রাখতে পারছে না রাজনৈতিক দলগুলো। তারা যদি কোনো একটি অপরাধ বা সংঘাতের জন্য দায়ীদের গ্রেপ্তার করতে যান বা তাদেরকে আইনের আওতায় আনতে যান, তাহলে বিরোধী পক্ষ বা যাকে অভিযুক্ত যে অংশটি, সে হচ্ছে দাবি করে বসে যে ভুক্তভোগী অংশটি অন্যদের জন্য অন্যদের হয়ে কাজ করছে। এই জায়গায় ঠিক একইভাবে কিন্তু আরেকটি প্রশ্ন ওঠে, সেটি হলো এই যে আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা বা সরকারি প্রশাসন, তারা আসলে নিজেদের জন্য আস্থা তৈরি করতে পারেননি যে তারা নিরপেক্ষ হয়ে কাজ করবেন। ফলে নিরপেক্ষতার প্রশ্নটি আসলে সরকারের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গেছে, যেহেতু বিবদমান পক্ষগুলো তাদের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলছে এবং প্রশাসন কারো না কারো পক্ষে কাজ করবে বলে এক ধরনের অভিযোগ তুলছে। সুতরাং এই বিষয়টির মীমাংসা আসলে সরকারকেই করতে হবে, নির্বাচন কমিশনকেই করতে হবে এবং আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন তাদের আচরণের মধ্য দিয়েই ঘটতে হবে। সোহরাব হাসান সে কথাটি বললেন। আমরা অপেক্ষা করব, নিশ্চয়ই আমরা আশা রাখবো একটি সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনের জন্য। আপনারা আপনাদের মতামত জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।